হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছে এবং তোমাদের প্রিপারেশন WBJEE 2024-এর খুব ভালোই চলছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। ক্লাস 11-এর এই চ্যাপ্টারটা থেকে প্রায় 5 থেকে 10% পর্যন্ত কোশ্চেন আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ WBJEE-তে আসতে পারে। তো কি চ্যাপ্টারটা দেখো, আমরা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নিউটনস ল বা নিউটনের গতিসূত্র। এবার এই নিউটনের গতিসূত্র চ্যাপ্টারে কি কি রয়েছে ইম্পর্টেন্ট বিষয়, কি কি বিষয় নিয়ে আমরা পড়বো সেটা একটু এসো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাদের রয়েছে নিউটনস ল। নিউটনের গতিসূত্র কি কি ছিল তোমরা জানো? নিউটনের 3টে গতিসূত্র ছিল, তোমাদের মনেও আছে গতিসূত্রগুলো, তাও একবার আলোচনা করে দেবো সেগুলো। ইম্পালস, এখান থেকে দেখা গেছে যে ইম্পালস বা ঘাত, সেটা নিয়ে কিছু কোশ্চেন আসে। নর্মাল রিয়াকশন, এটা জাস্ট বোঝানোর জন্য যে নর্মাল রিয়াকশনগুলো কি হয়। লম্ব বল, যেটাকে তোমরা জানো যে লম্ব বল কাকে বলে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সেস, দুটো বস্তু একসাথে রয়েছে, তাদের উপর বল প্রযুক্ত হয়েছে, তাহলে এই দুটো বস্তুর মাঝের অংশটাতে, এই দ্বিতীয় বস্তুটাতে কতটা বল পাবে সেটা আমরা বার করব কি, কন্ট্যাক্ট ফোর্স দিয়ে, সেটা আমরা দেখবো আজকে। টেনশন, একটা বস্তুকে দড়ি দিয়ে আমি টেনে রেখেছি উপর দিকে বা দড়ি দিয়ে আমি টানছি তাকে, তার উপর কতটা বল প্রযুক্ত হবে, দড়িটার উপর কতটা টেনশন বা কতটা টান হবে সেটা আমরা দেখব। পুলে, পুলে মানে হচ্ছে যে একটা তোমার গোল মতো চাকতি রয়েছে, সেখানে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছি, যেরকম কুয়ো থেকে জল তোলার সময় হয় সেই জিনিসটাকে বলি আমরা পুলে, বা অ্যাটুড মেশিন বলা হয় সেটাকে। তার গতির সমীকরণটা আমরা দেখবো কিরকম হয়। তারপর হচ্ছে ল্যামিস থিওরেম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই ল্যামিস থিওরেম দিয়ে তোমরা দেখবে যে প্রবলেমগুলো খুব সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাচ্ছে, যেগুলোকে তোমাদেরকে ভেক্টর বিভাজন করে নিয়ে আসতে হতো, সেটা আমরা দেখবো ল্যামিস থিওরেম দিয়ে খুব সোজাভাবে টেনশনটা চলে আসছে বা টান চলে আসছে। তারপর হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেটা দেখবো আমরা যে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন সূত্রটা কি বলছে, সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগের সাথে সমান হবে সেটা। এবার লাস্ট আমরা দেখবো ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে কিছু জিনিস আমরা আলোচনা করব। তো এই কটা জিনিস আমরা আলোচনা করব। আচ্ছা, তো সবার প্রথমে এসো নিউটনের গতিসূত্র। তোমরা সবাই জানো যে বিজ্ঞানী নিউটন প্রিন্সিপিয়া তার গ্রন্থের মধ্যে লিখেছিলেন এই 3টে গতি সমীকরণ, তিনি নিজের দ্বারা অবজারভেশন করে এই 3টে গতি সমীকরণ দিয়েছিলেন। আর অদ্ভুতভাবে সেগুলো আমাদের বাস্তবের সাথে মিলেও যায়। তিনি নিজের মাথা থেকে বের করেছিলেন জিনিসগুলো। তিনি গ্র্যাভিটেশন আবিষ্কার করেছিলেন অবজারভেশনের মাধ্যমে, গাছ থেকে আপেল পড়া দেখে তিনি আবিষ্কার করেছেন। তো সেগুলো খুব অদ্ভুতভাবে আমরা দেখি সেগুলো বাস্তবের সাথে মিলেও যাচ্ছে। তিনি কত বড় সায়েন্টিস্ট ছিলেন বা কত বড় তিনি বিজ্ঞানী ছিলেন, এটা আমরা এখান থেকে আন্দাজ লাগিয়ে নিতে পারি। আচ্ছা, নিউটনের 3টে গতিসূত্রের মধ্যে প্রথমটা কি বলছে দেখো, অ্যান অবজেক্ট কন্টিনিউস টু বি ইন দ্য স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন আনলেস এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। অর্থাৎ কি, বাইরে থেকে কোনো বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র। অর্থাৎ কোনো বস্তুকে আমি রেখে দিয়েছি কোনো একটা জায়গাতে, বাইরে থেকে তাকে আমি না ফোর্স দিচ্ছি না কিছু করছি, সে সারা জীবন কিন্তু ওই পজিশনে থেকে যাবে। এবং কোনো বস্তুকে, ধরো একটা বলকে আমি সরলরেখা বরাবর ছুঁড়ে দিয়েছি 5 মিটার/সেকেন্ড বেগে, আমি যে বেগে ছুঁড়েছি সে শেষ পর্যন্ত সেই বেগ নিয়েই কিন্তু চলতে থাকবে, যদি না কোনো তার পথে বাধা আসে। কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না। আমরা প্রত্যেকে জানি যে বাস্তবে বাধা থাকে, কিছুটা ফ্রিকশন ঘর্ষণ বল থাকে, আরো অন্যান্য দিকে সে কিছুটা লুজ করে তার শক্তি, সেগুলো আমরা জানি। নিউটন সেকেন্ড ল, দ্বিতীয় গতিসূত্র কি বলছে, দ্য রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম অফ এ বডি, কোনো বস্তুর, কোনো বডির তার রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ হচ্ছে তার ভরবেগ, রৈখিক ভরবেগের যে পরিবর্তনের হার, ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স চেঞ্জ ইন দ্য ইন মোমেন্টাম টেক্স প্লেস ইন দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। অর্থাৎ সেই বস্তুটার উপর প্রযুক্ত বল এফটা কি হবে, রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টামের সাথে সমান হবে। অর্থাৎ তার ভর যদি এম হয়, বেগ যদি ভি হয়, এই দুটো রাশিকে সমন্বিতভাবে আমরা কি বলতে পারি, সে রাশিটার একটি ধর্ম যাকে আমরা ভরবেগ বলে চিহ্নিত করি। এবার ইউ যদি তার প্রাথমিক বেগ হয় তাহলে প্রাথমিক ভরবেগ কত হয়ে যাবে, এম ইউ। যদি তার অন্তিম বেগ ভি হয় তাহলে তার অন্তিম বেগ কত হয়ে যাবে, এম ভি। তাদের ভরবেগ পরিবর্তন কত হয়ে যাবে, এম ভি মাইনাস এম ইউ। আর এটা যদি টি সময় হয় তাহলে ভরবেগ পরিবর্তনের হার আমরা কি বলতে পারি, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটা কার সাথে সমান হবে, এটা যে অ্যাপ্লাইড ফোর্স, যে বলটা আমি প্রযুক্ত করেছি তার সাথে সমান হবে। এবার এটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, আমরা পরে দেখবো যে ধ্রুবকের মান 1 হয়ে যায়, এবং এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিপি ডিটি, যেখানে পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম
বা রৈখিক ভরবেগ, বা এম ডি পি ডিটি, ডিপি এর জায়গায় আমরা এম ইন্টু ইউ বা এম ইন্টু ভি বসিয়ে দিতে পারি যদি তার প্রাথমিক বেগ শূন্য হয়, তাহলে এম ডি অফ এম ইউ ইন্টু ডিটি বাই ডিটি। বা দেখো এই জিনিসটাকে আমি যদি, এমটা তো ধ্রুবক যে কোনো বস্তুর ক্ষেত্রে, ডিভিডিটি, আবার আমরা জানি যে ডিভিডিটিটা কি হয়, বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে সেটা হয় ত্বরণ। তাহলে আমরা কি পেয়ে যাই যে এফ ইকুয়াল টু এম ইন্টু এ, অর্থাৎ যে বলটা প্রযুক্ত হবে বস্তুর উপর সেটা তার ভর এবং তার ত্বরণের গুণফলের সাথে সমান হবে। তো এটা হয়ে যায় আমাদের দ্বিতীয় সূত্র। আর এর এফ এর যদি আমরা জানি যে বলের যদি আমি মাত্রা বের করি, দেখো কি হবে, এম এর মাত্রা ইন্টু এর মাত্রা এল টি টু দি পাওয়ার -2, বলের একক নিউটন, সিজিএস একক ডাইন, এই জিনিসগুলো তোমরা জানো। এবার 3 নম্বরটা কি বলছে, নিউটনস থার্ড ল অফ মোশন কি বলে, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা অ্যাকশনের একটা ইকুয়াল এবং অপোজিট একটা রিয়াকশন আছে। আমি এই নিচে মেঝেটার উপর দাঁড়িয়ে রয়েছি, আমার তো নিজের একটা ভর আছে, তার দরুন আমি একটা বল প্রযুক্ত করছি মেঝেটার উপর, সেটা কত, এম ইন্টু জি, যেহেতু জি হচ্ছে আমাদের পৃথিবীর অ্যাক্সেলারেশন, তাহলে এম জি বল আমি মেঝেটার উপর প্রযুক্ত করছি। ঠিক সেইভাবে মেঝেটাও তো আমার উপর কিছুটা বল প্রযুক্ত করছে, সেটা কি হয়ে যাবে, এম জির সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ যে বলটা আমি এই মেঝেটার উপর প্রযুক্ত করছি সেই বলটাই সে আবার আমার উপর প্রযুক্ত করবে। তাহলে প্রত্যেকটা বলের বা প্রত্যেকটা অ্যাকশনের একটা অপোজিট এবং ইকুয়াল একটা রিয়াকশন বল কিন্তু থাকে, সেটাই বলছে নিউটনের থার্ড ল অফ মোশন। একটা পাখি যে উড়ছে সে কি করে, ডানা দিয়ে বাতাসের উপর ঝাপটা মারে, অর্থাৎ বাতাসের উপর সে বল প্রযুক্ত করে। ঠিক সেম ভাবে বাতাসটাও তার ডানার উপর বল প্রযুক্ত করে, যার দরুন তার শরীরটা কি হয়, উপরে ভাসতে সাহায্য হয়। এইভাবে প্রায় পুরো ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম জিনিসকে ব্যাখ্যা করা যায় ইকুয়াল এবং অপোজিট রিয়াকশনের থ্রু দিয়ে। এবার আসি আমরা ইম্পালস, যে ইম্পালসটাকে আমরা কি বলতাম আগে, ঘাত, বাংলাতে কি বলা হয় এটাকে, ঘাত। অর্থাৎ খুব ক্ষুদ্র সময়ের মধ্যে অনেকটা পরিমাণে বল প্রযুক্ত হয়ে গেছে। উদাহরণ কি হতে পারে, একটা পেরেক রয়েছে, তুমি হাতুড়ি দিয়ে মেরেছো পেরেকটাকে, খুব কম সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে বল তুমি প্রযুক্ত করে ফেলেছো, তাহলে সেক্ষেত্রে সেই যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ঘাত বল বা ঘাত। ঠিক সেম ভাবে একটা বল আসছে, তুমি ব্যাটে করে তাকে আঘাত করলে, কি হয়ে গেল, খুব কম সময়ের মধ্যে খুব বেশি পরিমাণে তুমি ফোর্স অ্যাপ্লাই করে দিলে বলটার উপরে, এটা হয়ে যাবে তার উদাহরণ। অর্থাৎ এরকম কোনো জিনিস যেখানে ধরো ব্যাটে করে বলটাকে আঘাত করা হচ্ছে বা পেরেকটা ঠোকা হচ্ছে হাতুড়ি দিয়ে, এই সমস্ত নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তো ব্যাক অফ দ্য মাইন্ড তোমাদের কিন্তু এটা থাকতে হবে যে হ্যাঁ এটা ঘাত বা ইম্পালস নিয়ে কিছু একটা জিনিস হতে পারে। তো সেই ঘাত বা ইম্পালসটাকে আমরা কিভাবে চিহ্নিত করি, সেটাকে আমরা চিহ্নিত করি এফ ইন্টু টি দ্বারা, সরি, সেটাকে আমরা কিভাবে চিহ্নিত করি, সেটাকে আমরা এফ ইন্টু টি দিয়ে চিহ্নিত করি। টি সময়ের মধ্যে এফ বল প্রযুক্ত হয়েছে, তাহলে ইম্পালস হয়ে যাবে, দেখো আবার এফ এর জায়গায় আমরা কি বসাতে পারি, এম ভি মাইনাস এম ইউ বাই টি ইন্টু টি। এফ তো এটাই ভরবেগের পরিবর্তনের সাথে সমান, তাহলে কেটে গেলে আমরা দেখতে পাচ্ছি এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ইম্পালস বা ঘাত কি হয়ে যাবে, ভরবেগের পরিবর্তনের সাথে সমান। বোঝা গেছে, তাহলে ইম্পালস বা ঘাত হয়ে যাবে তার ভরবেগের পরিবর্তনের সাথে সমান। সেম ভাবে যদি এফ এবং টি এর একটা গ্রাফ দেয়, তাদের ক্ষেত্রফলটা কি বোঝায়, আমি বলেছিলাম এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসকে যদি আমরা গুণ করে দিই বা মাঝে যদি ক্ষেত্রফলটা আমি বার করতে যাই, তাহলে এই দুটো সমন্বিত, দুটো গুণ করে যে রাশিটা আসে সেটাই হয়ে যায় আমাদের কি, এর ক্ষেত্রফলটা। এফ ইন্টু টি যদি আমরা গুণ করে দিই আমরা দেখবো কি ইম্পালস পাই, তার মানে এফ ইন্টু টি দিয়ে যদি কোনো গ্রাফ থাকে তার মাঝে যে ক্ষেত্রফলটা আসবে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের ইম্পালস। এবার এটার ক্ষেত্রফলটা তুমি মেপে নিতে পারো, এটা যদি টি হয়, এটা যদি এফ ড্যাশ হয়, কত হয়ে যাবে, হাফ এফ ড্যাশ ইন্টু টি এর ক্ষেত্রফল, অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের ইম্পালসের সাথে সমান। তাহলে এই ইম্পালস বা ঘাত আমরা কিভাবে মাপি, একটা হচ্ছে ফোর্স ইন্টু ক্ষুদ্র যে সময় হচ্ছে সেটা দ্বারা মাপতে পারি, অথবা কি যে ভরবেগের তার যে পরিবর্তন হচ্ছে সেটাই হয়ে যাবে কি আমাদের ইম্পালসের সাথে সমান। তো একটা কোয়েশ্চেন দেখো এখানে,
আমরা ইম্পালস নিয়ে দেখলাম যে ঘাত বল কিভাবে কাজ করে বা তার রাশিমালা কি। কোশ্চেনটা কি বলেছে একটু ভালো করে পড়ো। এ গল্ফ বল অফ মাস 50 গ্রাম ইজ প্লেসড অন এ টি। টি কথার অর্থ হচ্ছে যে যেরকম একটা বলটা রাখার একটা থাকে, আর গল্ফ বল বলতে কি বলতো, ছোট যে বলগুলোকে স্টিকে করে মারে দিয়ে একটা হোল থাকে, হোলেতে গিয়ে পড়ে বলগুলো, সেগুলো হচ্ছে গল্ফ বল। এবার একটা টি মানে হচ্ছে বলটা রাখার যে স্টিকটা থাকে সেটাকে টি বলা হয়। এবার উপরে এরকম বলটা রাখা থাকে। এবার কি হয়েছে, দ্য স্পিড অফ দ্য গল্ফ বল অ্যাজ ইট লিভস দ্য টি, যখন এটা ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে, যখন আঘাত করে দেওয়ার পর, তখন কি হয়ে যাচ্ছে, ভেলোসিটি হয়ে যাচ্ছে 100 মিটার/সেকেন্ড। দ্য টাইম অফ কন্ট্যাক্ট অফ বল ইজ 0.02 সেকেন্ড। অর্থাৎ যে টাইমে ব্যাটের সাথে বলটার আঘাত লেগেছিল সেটা কত, 0.02 সেকেন্ড। ইফ দ্য ফোর্স ডিক্রিজেস টু জিরো, যদি এই বলটা, যে বলটা লেগেছে, ডিক্রিজেস টু জিরো হয়ে যায় লিনিয়ারলি উইথ টাইম, টাইমের সাথে সাথে জিরো হয়ে যাচ্ছে, দ্য ফোর্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য কন্ট্যাক্ট, যখন লেগেছিল তখন কত ফোর্স ছিল। দেখো এই ধরনের কোশ্চেন আমি বলেছিলাম, যখনই কোনো ব্যাট বলকে যে আঘাত করবে, একটা পেরেককে পিনকে তুমি মারবে হাতুড়ি দিয়ে, এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু ইম্পালস বা ঘাতের কনসেপ্ট আসে। আমাদেরকে কি কি বলে দিয়েছে দেখো, আমাদেরকে ভর বলে দিয়েছে 50 গ্রাম, যেটাকে আমরা করতে পারি 50 × 10⁻³ কেজি। আবার যখন ইনিশিয়াল ভেলোসিটি তার, অর্থাৎ আঘাত লাগার আগে তার ভেলোসিটি কত ছিল, 0 ছিল, সে তো বসেছিল সেই জায়গাটাতে। আর অন্তিম যখন বেরিয়ে যাচ্ছে তখন তার ভেলোসিটি কত, আমি দেখতে পাচ্ছি 100 মিটার/সেকেন্ড হচ্ছে তার ভেলোসিটি, যে ভেলোসিটি নিয়ে সে বেরিয়ে যাচ্ছে। আর টাইম অফ কন্ট্যাক্ট, ব্যাটটা বলেতে কতক্ষণ লেগেছিল, সেটা লেগেছিল 0.02 সেকেন্ড ধরে। এবার দেখো, এবার আমাদের কাছে চলে আসছে ফর্মুলা। আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলাটা ছিল ইম্পালস এফ ইন্টু টি ইকুয়াল টু কি, ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, বা ফোর্স ইকুয়াল টু এমভি মাইনাস 0/টি। কেন জিরো, কারণ প্রাথমিক অবস্থাতে বেগটা জিরো ছিল আমরা জানি। বা ইকুয়াল টু, মান বসাও এবার, 50 × 10⁻³ ইন্টু বেগ কত, 100 মিটার/সেকেন্ড, বাই হচ্ছে 0.02। এবার এটাকে ক্যালকুলেট করো কত হবে, 50 দুটো শূন্য ইন্টু 10⁻³ বাই 2 ইন্টু 10 কত হচ্ছে এটা, 10 তোমার নিচে 100 থাকবে মানে 2। এবার দেখো কাটাকুটি করে কত আসছে আমার, 25 250 ইন্টু হচ্ছে ইকুয়াল টু তোমার দাঁড়াচ্ছে কত, 1 মিনিট, এখানে একটু তোমার 10² তো, তাহলে হচ্ছে তোমার কেটে যে 10⁻25 দাঁড়াচ্ছে, তো 0.02 সেকেন্ড, টাইম অফ কন্ট্যাক্ট 0.02 সেকেন্ড আছে। তাহলে তোমার 50 ইন্টু স্কোয়ার 250 ইন্টু 25 নিউটন দাঁড়াচ্ছে। এটা অ্যান্সার হবে, 250 নিউটন অ্যান্সার হবে। কিন্তু এখানে ডেটাতে হয়তো কিছু কোথাও ভুল দেওয়া রয়েছে, ডেটাগুলো একবার চোখ বুলিয়ে নাও। এটা 50 ইন্টু 10⁻³ তো কেজি, 0.02 সেকেন্ড, 25 নিউটন, 25 নিউটন মতো আসছে। ডেটাতে কোথায় ভুল দেওয়া রয়েছে, কিছু একটা কোথাও তো রয়েছে। ভি বাই টি, টি এর জায়গায় 0.02 উপরে যাবে। ও ও এখানে একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট 1 মিনিট, 100 1 মিনিট। এটা দেখো কত হচ্ছে, আর একটা শূন্য হবে এখানে, ঠিক আছে, ইকুয়াল টু দাঁড়াবে আমাদের কাছে কত, 25 দুটো শূন্য, তাহলে 250 নিউটন আমাদের কাছে চলে আসবে অ্যান্সার। তাহলে 250 নিউটনটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে একটু শূন্যর একটু গন্ডগোল হয়ে গেছিল, যাই হোক, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। আচ্ছা, এবার আমরা নেক্সট কনসেপ্টে আসি। দেখো
এবার আমি তোমাদের কাছে আসি নর্মাল রিয়াকশনে। নর্মাল রিয়াকশন কি জিনিস? দেখো, আমি বলেছিলাম যে যখন আমি মেঝেটার উপর দাঁড়িয়ে রয়েছি, আমার ওয়েট বা ওজনটা ডাব্লু, যেটা ছিল এম ইন্টু এ মানে অভিকর্ষজ ত্বরণ জি, সেই এম জিটা নিয়ে আমি কি করেছি, নিচের দিকে দাঁড়িয়ে রয়েছে আমার ভরটাকে নিয়ে। এবার মেঝেটাও তো আমার উপর একটা ফোর্স ক্রিয়েট করবে না, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সেটা কি হবে? দেখো, ডাব্লুটা নিচের দিকে রয়েছে, এটা বল বস্তুর সাথে নিচের দিকে মেঝেতে। এবার মেঝেটাও তো কিছুটা উপর দিকে বল ক্রিয়েট করবে না, এটাকে বলা হয় নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন বলি এটাকে। এটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে চিহ্নিত করি। এখানে কি হয়ে যাবে, আর এই নর্মাল ফোর্সটা সবসময় যে মেঝে বা যে সারফেসের সাথে দাঁড়িয়ে থাকবে সেই সারফেসের সাথে কি হবে, লম্বভাবে সামনের দিকে হবে। এখানে দেখো, আমি দেখতে পাচ্ছি তার ওয়েটটা নিচের দিকে রয়েছে, কিন্তু তার নর্মাল ফোর্সটা কোন দিকে রয়েছে, দেওয়ালের সাথে একবারে নর্মাল দিকে রয়েছে। এখানে কি হবে সেটা, আমি দেখতে পাচ্ছি যে ওয়েটটা ডাব্লুটা নিচের দিকে রয়েছে, কিন্তু নর্মাল যে ফোর্সটা এই সারফেসের সাথে কি হবে, সেটা লম্বভাবে উপরের দিকে হবে। তো এই হয়ে গেল আমাদের কাছে নর্মাল ফোর্সগুলো। এগুলো তোমাদের এখন না, যখন আমি ফ্রিকশন পড়াবো বা যখন ঘর্ষণ পড়াবো তখন কিন্তু এই জিনিসগুলো ফিরে ফিরে আসবে, তখন এগুলোকে কিন্তু দেখতে হবে। এবার আসে আমাদের কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি জিনিস? ধরো, আমি বস্তুটাতে একটা বল প্রয়োগ করেছি, যখন বস্তুটা একা ছিল তখন কি হতো, সে কিছুটা, যে বলটা দিয়েছি সেই বলটা নিয়ে সে কিছুটা এগিয়ে যেত, এ ত্বরণে ধরে নাও এগিয়ে যেত, তার ভর হচ্ছে এম। আমি কি বলতে পারতাম, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। কিন্তু এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটো বস্তু রয়েছে, একটা এম ওয়ান একটা এম টু বস্তু, দুটো বস্তু একসাথে লেগে রয়েছে, পরপর লেগে রয়েছে। এবার আমি তাকে কি করছি, বল প্রয়োগ করছি তাকে। এবার যখন আমি তাকে বল প্রয়োগ করছি কি হচ্ছে, দুটো বস্তু একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন দুটো বস্তু একসাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে দুজনের ত্বরণ কি হবে, একটাই হবে না, এ ত্বরণ ধরে নাও সেটা। যদি এর ত্বরণ বেশি এর ত্বরণ কম, তাহলে কি হতো, এ কিছুটা সামনের দিকে এগিয়ে যেত, তারপরে যেত। কিন্তু দুজনে একসাথে লেগে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, তার মানে কি দুজনের ত্বরণ সেম। এটা আমি দেখতে পেলাম যে দুজনের ত্বরণ সেম হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু ফোর্স ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, মোট ভর দুটো যোগফল ইন্টু তাদের ত্বরণ, বা ত্বরণ ইকুয়াল টু কত, এফ বাই এম ওয়ান প্লাস এম টু। তাহলে এই দুটো বস্তুর ত্বরণ আমি পেয়ে গেলাম। এবার আমাদের আছে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি জিনিস? কন্ট্যাক্ট ফোর্স বলতে বোঝায় এই যে মাঝের অংশটা, যেখানে দুজনে কন্ট্যাক্ট অবস্থাতে রয়েছে, সেই জায়গাটাতে যে বলটা প্রযুক্ত হচ্ছে নর্মালি, সেটা এদিক থেকে এদিকেও হতে পারে এবং সেটা অপোজিট দিকেও হবে। অর্থাৎ এই দুটো বস্তুর মাঝখানে, দুটো বস্তু অবশ্যই লেগে রয়েছে, এই যে ফোর্সটা, এই যে মাঝখানের ফোর্সটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কন্ট্যাক্ট ফোর্স। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কন্ট্যাক্ট ফোর্স। সেই কন্ট্যাক্ট ফোর্সটা কত হবে এই বস্তুর ক্ষেত্রে? দেখো ভালো করে, দ্বিতীয় যে বস্তুটার উপর কন্ট্যাক্ট ফোর্স বা লাগছে, এটাকে আমি ধরে নিচ্ছি F1। সেই F1টা কি হয়ে যাবে, সেই F1টা M2 ইন্টু এ হবে না? কারণ এখানে যে ফোর্সটা লাগছে এই বস্তুটার উপর, সেই ফোর্সটা শুধুমাত্র M2-র উপর লাগছে, কারণ অলরেডি M1টা বাইরের দিকে রয়েছে। M1 এর উপর যদি বলি আমি, সেটা হচ্ছে F লাগছে বল, কিন্তু M2-র উপর যে বলটা লাগছে, আমি তো কিছুটা ভর কেটে নিলাম, কিছুটা ভর আমার আলাদা চলে এলো এবং এই ভরটা পড়ে রয়েছে আমার কাছে। তাহলে এই ভরটার উপর যে বলটার প্রয়োগ হবে সেটা কত হয়ে যাবে, সেই ভর ইন্টু তার ত্বরণ। এর ত্বরণ জানি আমি এ, আর এর ভর হচ্ছে M2। তাহলে এই যে নর্মাল ফোর্সটা যেটা লাগলো বা কন্ট্যাক্ট ফোর্সটা দুটোর মাঝে, সেটা কত হয়ে গেল, M2 বাই M1 প্লাস M2 ইন্টু এফ, মানটা বসিয়ে দিলাম, এর মানটা, এটা হয়ে যাবে আমাদের কন্ট্যাক্ট ফোর্স এই দ্বিতীয়র ক্ষেত্রে। তো বোঝা গেছে? তো এই হচ্ছে জিনিস কন্ট্যাক্ট ফোর্সের। এবার ধরো তিনটে বস্তু রয়েছে পরপর, একটা হয়েছে M1, একটা M2, একটা M3। এবার এফ বল প্রযুক্ত হয়েছে, এখানে দেখো দুটো কন্ট্যাক্ট রয়েছে, একটা হচ্ছে এটা কন্ট্যাক্ট, সেটা F1 ধরে নাও, এখানে একটা কন্ট্যাক্ট, সেই কন্ট্যাক্ট ফোর্সটা F2 ধরে নাও, যেটা শুধুমাত্র M3-র উপর ক্রিয়া করবে। আর আমি দেখতে পাচ্ছি বলটা সামনের দিকে যাচ্ছে, এদিকে এগিয়ে আসছে না, তাহলে ত্বরণটাও সামনের দিকে হবে স্বাভাবিকভাবেই। বা আমি দেখতে পাচ্ছি এফ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের কাছে, M1 প্লাস M2 প্লাস M3 মোট ভর ইন্টু এ।
কারণ এই যে বলটা বাইরে আমি দিচ্ছি, তিনটে বস্তুকে একসাথে দিচ্ছি, তাহলে তিনটে বস্তুর ভরের যোগফল ইন্টু তাদের মোট ত্বরণ। প্রত্যেকের ত্বরণ সমান আমি জানি, কারণ এর ত্বরণ বেশি হলে সামনের দিকে বেরিয়ে যেত, এর ত্বরণ কম হলে একটু আগে পড়ে থাকতো, কিন্তু না, এরা একসাথে কন্ট্যাক্ট অবস্থাতেই রয়েছে। বা ত্বরণটা কত দেখতে পাচ্ছি আমি, এফ বাই m1 প্লাস m2 প্লাস m3, এটা পেয়ে যাচ্ছে আমি ত্বরণটা। এবার দেখো, যখন আমি নর্মাল ফোর্স বের করব F1, এই দুটো নর্মাল ফোর্স মানে এই অংশটাতে যে নর্মাল ফোর্সটা লাগছে এদিক বরাবর, সেটা কোন কোন বস্তুর উপর লাগছে? সেটা m2 প্লাস m3 এর উপর লাগছে না? কারণ ফোর্সটা তো আমি সামনের দিকে দিচ্ছি, এটা অলরেডি হয়ে গেছে, m1টা নেই কন্ট্যাক্টে, এবার জাস্ট এইটা রয়েছে সামনের দিকে, সেটা m2 প্লাস m3 এর উপর লাগছে, ইন্টু এদের মোট ত্বরণে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে, m2 প্লাস m3 বাই m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। এটা হয়ে যাবে আমাদের এই নর্মাল ফোর্সটা। এবার দ্বিতীয়র ক্ষেত্রে দেখো, লাস্টের একবারে F2 যদি বের করি আমি, F2 যে নর্মাল ফোর্সটা সেটা কত হয়ে যাবে? সেটা শুধুমাত্র m3 ইন্টু a, কারণ শুধুমাত্র m3 বস্তুর উপর সেটা আসছে, সেই কন্ট্যাক্ট ফোর্সটা সামনের দিকে, সেটা কত হয়ে যাবে, m3 বাই এর মানটা বসিয়ে দাও আবার, কত, m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। এটা হয়ে গেল আমার এখানে কন্ট্যাক্ট ফোর্সটা। তো এইভাবে আমরা প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে, এখানে যদি আরেকটা বস্তু থাকতো, m4 একটা বস্তু থাকতো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা আরেকটা m4 যোগ করে দিতাম এখানে ত্বরণটা বের করার সময়। আর সেম ভাবে আমি যখন এখানে কন্ট্যাক্ট ফোর্স বের করতাম, তখন আমি দেখতাম শুধু m1টা বাদ চলে যাচ্ছে, আমার m2 m3 m4টা পড়ে থাকছে। তাহলে m2 m3 m4 সেটাকে নিয়ে আমাকে বাকি কন্ট্যাক্ট ফোর্স গুলো বের করতে হতো, তার ত্বরণের সাথে গুণ করে দিতে হতো, তখন আমাদের কাছে বেরিয়ে যেত প্রথম কন্ট্যাক্ট ফোর্সটা। সেম ভাবে দ্বিতীয়টা বার করতে পারতাম, তৃতীয়টা বার করতে পারতাম। তো এরকম যদি কোনো বস্তু তোমাদেরকে পরীক্ষাতে দিয়ে দেয় যারা একসাথে কন্ট্যাক্ট অবস্থাতে রয়েছে, এবং তাদের মাঝখানে কোনো একটা বস্তুতে বললো যে সেই বস্তুটা ত্বরণ কত হবে বের করো, ত্বরণটা আমরা এইভাবে বের করে নিতে পারবো। যদি বলে যে দুটো বস্তুর মাঝে কন্ট্যাক্ট ফোর্স কতটা রয়েছে, সেটাও আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার একটা প্রবলেমে আসা যাক। এই প্রবলেমটা দেখো একটু কি বলেছে। 3 blocks are pushed with the force F across a frictionless table. এতে কোনো ঘর্ষণ নেই, এটা বলে দিয়েছে আমাকে ফ্রিকশনলেস, কোনো ঘর্ষণ নেই এখানে। N1 কন্ট্যাক্ট ফোর্স বিটুইন A and B, এই N1টা এখানের কন্ট্যাক্ট ফোর্স বলে দিয়েছে, এবং এটা বলে দিয়েছে আমাকে N2 B এবং C এর মধ্যে কন্ট্যাক্ট ফোর্স বলে দিয়েছে আমাকে কত, N2। এবার আমাদেরকে চারটে অপশন দিয়েছে যে কোনটা ঠিক হবে বলো। দেখো, সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এই যে ফোর্সটা, সেই ফোর্সটা কত হয়ে যাচ্ছে, F ইকুয়াল টু m প্লাস 2m প্লাস 3m, তিনটে ভর ইন্টু তাদের ত্বরণ ধরে নিচ্ছি আমি এ, অর্থাৎ এ ইকুয়াল টু ত্বরণ, সবার ত্বরণ কত পেয়ে গেলাম, f বাই 6m, এটা পেয়ে গেছি আমি ত্বরণটা। এবার দেখো এই যে কন্ট্যাক্ট ফোর্স N1টা কত হয়ে যাবে, আমরা একটু আগেই দেখেছিলাম N1 এর কত রয়েছে, দেখো মোট মাস 2m প্লাস 3m রয়েছে, টোটাল মাস N1 এর পর, মানে N1 দিয়ে যেটা পুশ হচ্ছে সেটা কাকে কাকে পুশ করছে, 2m আর 3m কে, এবং এদের ত্বরণ কত a, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 5m বাই 6m ইন্টু f বা 5 এর 6f, এটা হয়ে যাচ্ছে N1টা। এবার N2টা আমাদের কাছে কত হবে, N2 কাকে পুশ করছে, শুধু 3m কে, তাহলে 3m ইন্টু a ইকুয়াল টু 3m ইন্টু f বাই 6m, তাহলে 3f বাই 6। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি সব থেকে বড় কে, যেটাকে তিনটাকেই পুশ করছে, তারপর কে চলে আসছে, তারপর আসছে আমার N1 যে 2m এবং 3m কে পুশ করছিল সামনের দিকে, সেটা কত, 5 এর 6f, এবং সবার শেষে হচ্ছে N2 যেটা হচ্ছে 3 এর 6f, অবশ্যই 5 এর 6fটা 3 এর 6f এর থেকে বেশি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সব থেকে বেশি হচ্ছে f, তারপরে বেশি হচ্ছে N1, সবার শেষে হচ্ছে N2। তো এটা তোমার সালের কোশ্চেন কোনো একটা, এটা এরকম কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে তুলে দেয়,
তো কন্ট্যাক্ট ফোর্সগুলো একটু জেনে রাখবে যে কিভাবে কি বের করে, সেইভাবে তোমরা বাকি কোয়েশ্চেনগুলো যদি কোথাও আসে সেগুলোকে সলভ করতে পারবে। আচ্ছা, এবার পরবর্তী যে টপিকসটা আছে সেটাই চলে যাই। সেটা হচ্ছে টেনশন বা টান। ঠিক কন্ট্যাক্ট ফোর্সের মতোই জিনিস, একই জিনিস, শুধু তফাৎটা কোথায়, এটা দুজনে একসাথে গায়ে লেগে নেই, এটা কি হয়েছে একটা সুতোর মাধ্যমে আলাদা করা হয়েছে। ধরে নাও এফ বল প্রযুক্ত করা হয়েছে, জাস্ট এই ফিগারটার ক্ষেত্রে বলছি। এফ বল প্রযুক্ত করে দুটো বল রয়েছে, তাদের মাঝখানেও দড়ি দিয়ে আটকানো রয়েছে, এবং সেটাকে কি করা হচ্ছে, টানা হচ্ছে সামনের দিকে। তো অবভিয়াসলি এই M1টাও আসবে, M2টাও আসবে, সামনের দিকে এগোবে যদি বেশি বল প্রয়োগ করি আমি। আর টেবিলটা অবশ্যই ফ্রিকশনলেস, সেটা ধরে নেবে, কারণ এখন ফ্রিকশনলেসই পড়ানো হচ্ছে। টেবিলটা ফ্রিকশনলেস, এবার তার উপর বল প্রযুক্ত করা হয়েছে, দুটো বল একসাথে যাবে সামনের দিকে। ধরে নাও এ ত্বরণে যাচ্ছে সামনের দিকে। এবার এই যে দড়িটা, এই যে বলটা আমি প্রযুক্ত করেছি, এবার M2-র ওপরেও নিশ্চয়ই কিছু একটা বল প্রযুক্ত হয়েছে, এই দড়িটার উপর একটা বল প্রযুক্ত হয়েছে, সেই বলটাকে আমরা কি বলবো, সেই বলটাকে আমরা বলবো টেনশন বা টান। এই বলটাকে আমরা বলি টান। কোনো সুতোর ক্ষেত্রে হলে সেটাকে আমরা বলি কি, সুতোর টান কতটা। আর সুতোর টান সবসময় কি হয়, বস্তু থেকে অপোজিট দিকে মানে উপর দিকে। আমি কোনো বস্তুকে হাতে করে ঝুলিয়ে রেখেছি, তাহলে সুতো দিয়ে যে ঝুলিয়ে রেখেছি সুতোর টানটা কোন দিকে হবে, অবশ্যই উপর দিকে হবে, তবেই বস্তুটা তো দাঁড়িয়ে রয়েছে। সুতোর টান যদি নিচের দিকে হতো, বস্তুর ভরও নিচের দিকে, তাহলে কি হয়ে যেত, সে নিচে পড়ে যেত। কিন্তু না, আমি তাকে কি করেছি, টেনে ধরে রয়েছি। অর্থাৎ বস্তুটা যদি নিচে থাকে, টানটা কি হবে আমার উপর দিকে। আমি এইভাবে বস্তুটাকে টেনেছি সামনের দিকে, তাহলে সুতোর টান কোন দিকে হচ্ছে, সামনের দিকে হচ্ছে। আচ্ছা, এবার আমাকে দেখে নাও, ঠিক সেম ভাবে ক্যালকুলেশন হবে। ফোর্সটা আমি পেয়ে যাচ্ছি কত, M1 প্লাস M2, দুটো বস্তুকে টানছে M1 M2 ভরে, এবং তাদের হচ্ছে ত্বরণ এ, বা ত্বরণটা আমি কি পেয়ে যাচ্ছি, F বাই M1 প্লাস M2। অ্যারোগুলোর দিকে এখন খেয়াল করো না, এখন শুধুমাত্র এটা দেখো, ত্বরণটা হচ্ছে এটা। এবার আমি দেখতে পাচ্ছি, এবার দ্বিতীয় বস্তুটা মানে এই বস্তুটার ক্ষেত্রে কত হচ্ছে বল, আমি সেটা বের করব। এই বস্তুটা কত বল দিয়ে তাকে টানছে বস্তুটাকে, যেটাকে আমরা বলতাম টেনশন। দেখো, এই টানটা আমরা অবশ্যই সামনের দিকে দেখাবো, যে সামনের দিকে এগিয়ে আসছে। কিন্তু আমি যদি এর পার্সপেক্টিভে দেখি, এখানে যদি দাঁড়িয়ে দেখি, আমি কি দেখবো, যে এখান থেকেও একটা বল আসছে, ইকুয়াল এবং অপোজিট যে রিয়াকশনটা সেটা এদিকে হচ্ছে, আমি দেখতে পাবো। তাহলে এই সুতোর টানটা এখানে টিটা কত হয়ে যাবে, টি ইকুয়াল টু, বা টান যেটাকে এফ আমি দেখতে পাচ্ছি, এটা কি কাকে টানছে, শুধুমাত্র M2 কে টানছে, তাহলে M2 ইন্টু সুতোর ত্বরণ এ। তাহলে কত হয়ে যাবে, M2 ইন্টু এর মানটা বসিয়ে দাও, F বাই M1 প্লাস M2। দেখো ঠিক আগেরটার মতোই হচ্ছে, কন্ট্যাক্ট ফোর্সের মতো, কিন্তু এখানে আলাদা কি, এখানে আলাদা হয়ে যাচ্ছে এটা সুতোর টান। তোমাদের এটা জিজ্ঞেস করবে না, কারণ তোমরা যদি জানো যে এটা কত হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ অপোজিট দিক ইকুয়াল, এবং অপোজিট যে রিয়াকশনটা হচ্ছে সেটাও সুতোর টান টি হয়ে যাবে, যেটা M2 বাই M1 প্লাস M2 হবে। এক্স্যাক্টলি সেম জিনিস। সেম ভাবে দেখো তিনটে বস্তুর ক্ষেত্রে দেখছি আমি, তিনটে বস্তুর ক্ষেত্রে আমি এফ বল প্রযুক্ত করছি বাইরে। এটা ধরে নাও M1, এটা M2, এটা M3। তিনজনকে কি হচ্ছে, একসাথে সামনের দিকে টানছে এ ত্বরণে। তাহলে আমি দেখতে পাচ্ছি ফোর্স এফ ইকুয়াল টু কত হয়ে যাবে, M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু ত্বরণ বস্তুগুলোর এ, বা এ ইকুয়াল টু কত বেরোবে, এফ বাই M1 প্লাস M2 প্লাস M3। এটা হয়ে যাচ্ছে টানটা। সবার একই টান হবে, কারণ সবাই একই বল পেয়েছে, একই বলে তারা আসছে একসাথে, সুতোগুলো টান টান অবস্থাতে রয়েছে। এবার ধরে নাও এটা হয়ে যাচ্ছে T2, যে T2 টানে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি M2 কে টানছে, T2 টানটা, T2 সুতোর টানটা। সে কাকে কাকে টানছে, শুধুমাত্র M2 কে টানছে তাই নয়, সে কি করছে, M3 কেও তো টানছে। তাহলে এই সুতোর টানটা কি হয়ে যাবে, T2 ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ভর কত রয়েছে তার কাছে, M2 প্লাস M3, সে M2 কেও টানছে M3 কেও টানছে, ইন্টু কত এ। তাহলে এই যে বলটা, আমি যদি এই সুতোর বলটা দেখি, এফ শুধুমাত্র সবার উপর ক্রিয়া করছিল, এবার M1টা বাইরে বেরিয়ে গেল, M1 কে ধরছি না, আমি জাস্ট এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়িয়ে আমি দেখার চেষ্টা করছি যে এর টান কত, এই সুতোটার টান কত। সেটা দেখার সময় আমি দেখছি এই সুতোটা কি করছে, M2 M3 দুজনকেই টানছে। তাহলে দুজনের মোট ভর কত, M2 প্লাস M3 ইন্টু তাদের ত্বরণ কত এ, কারণ প্রত্যেকে একই ত্বরণের সামনের দিকে এগোচ্ছে।
বা টি টু ইকুয়াল টু কত দাঁড়াবে m2 প্লাস m3 বাই এর মানটা বসিয়ে দাও m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু f। এটা হয়ে গেল এই সূত্রটার টান টি টুটা। সেম ভাবে তোমরা এখানে টি থ্রিও বের করতে পারবে। টি থ্রিটা কত হয়ে যাবে, টি থ্রি দেখো শুধুমাত্র m3 কে টানছে, তাহলে m3 ইন্টু এ বা m3 এর মানটা কত, সরি এর মানটা কত দেখো m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু এ, এটা হয়ে যাবে টি থ্রিটা। তাহলে এইভাবে আমরা সুতোর প্রত্যেকটা অংশের টান বের করে নিতে পারবো। এই গেল হচ্ছে টান টেনশনগুলো। আচ্ছা, এবার নেক্সট টপিক দেখো। নেক্সট টপিক হচ্ছে অ্যাটুড মেশিন, বা এটাকে আমরা অনেক সময় পুলে বলি। পুলে কি জিনিস, পুলে হচ্ছে তোমরা দেখবে অনেক সময় যে কুয়োতে যেভাবে জল তোলা হতো, তোমরা অনেকে না দেখে থাকলেও জানবে যে দড়ি দিয়ে কি করা হয়, একটা গোল মতো একটা চক্র লাগানো থাকে, এদিক দিয়ে সুতোটা নেমে যায় বালতিটা থেকে, আর এদিকে কি হয় একটা সুতো নিজেদের আমাদের হাতে থাকে দড়ি। এবার কি করি আমরা, সেই দড়িটাকে টানি এইভাবে, দড়িটাকে টানার ফলে কি হয় জলটা নিচে থেকে উপর দিকে আসে কুয়োতে। ঠিক সেম জিনিস হচ্ছে একটা অ্যাটুড মেশিন, যেটা এখানে ধরে নিচ্ছি যে হ্যাঁ এর কোনো ফ্রিকশন নেই, এর কোনো ঘর্ষণ নেই, ফ্রিকশনলেস এই জায়গাটা, এবং দুটো ভর ঝোলানো রয়েছে। এই যে মানে গোলাকার যে চক্রটা রয়েছে তার এদিকে এবং এদিকে ভর ঝোলানো রয়েছে, একটা হচ্ছে m1 একটা m2। আমি ধরে নিচ্ছি m1 গ্রেটার দেন m2, m1 ভরটা বেশি ভারী, সরি বেশি তার মধ্যে মাস আছে। তাহলে দেখো এখানেও সুতোর টান টি হবে এবং এই সুতোর টানও টি হবে, দুটোই উপরের দিকে হবে। এবং একটা দড়ি যখন কোনো আটকানো নেই দড়িটা আমরা জানি তখন কি হয়, সুতোর টানটা কিন্তু সেম হয়। দুটো ফ্রিকশনলেস একদিকে ঝোলানো রয়েছে, এখানে যে সুতোর টানটা হবে এই সুতোর টানটা সেমই হবে, কারণ দুটো একটাই সুতো। এখানে যেটা দেখছিলাম আমরা, দুটো বস্তু রয়েছে, এদিকে টি1 টান এদিকে টি2 টান, ঠিক সেম ভাবে এটাকে ধরে নাও ঝোলানো রয়েছে এইভাবে, তাহলে এখানেও যে টি টান হবে সেম ভাবে ওখানেও টি টান হবে তার, তাহলে টানটা কি হয়ে যাবে, টানটা সেম হয়ে যাবে। আচ্ছা, টানটা যদি সেম হয় তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে m2 যে ভরটা রয়েছে, m2 ভরটা নিচে দিকে, m2g একটা বল প্রয়োগ করছে নিচে, এবং m1টাও কিছু একটা নিচে প্রয়োগ করছে যেটা হচ্ছে m1g, এই বলটা নিচের দিকে প্রয়োগ করছে। এবার আমি ধরে নিয়েছি যে m1টা গ্রেটার দেন m2, মানে এই ভরটার থেকে বেশি, তাহলে স্বাভাবিকভাবে কি হবে, এই ভরটা নিচের দিকে নামবে এবং এই ভরটা উপর দিকে উঠবে, তাদেরকে যদি অবাধে ছেড়ে দেওয়া হয়। এবং এটা ধরে নাও এ ত্বরণে নিচের দিকে নামছে, এটা এ ত্বরণে উপরের দিকে উঠছে, কারণ একই ত্বরণে একই সুতোতে রয়েছে তাহলে একই ত্বরণে উঠবে। তাহলে শুধুমাত্র ধরে নাও m1 ভরটার ক্ষেত্রে কি হচ্ছে, m1 ভরটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে m1g মাইনাস টি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে m1a। ভালো করে লক্ষ্য করো, m1gটা নিশ্চয়ই এই টি এর থেকে বেশি, তবেই তো সে নিচের দিকে নামছে। তাহলে m1g মাইনাস টি যে বলটা পড়ে রয়েছে সেই বলটাকে নিয়ে সে কি হচ্ছে, m1 এ সেই ত্বরণটাকে নিয়ে সে নিচের দিকে নামছে সেই বলটা নিয়ে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি m2 ভরের ক্ষেত্রে, m2 ভরের ক্ষেত্রে আমরা কি দেখছি, দেখো টিটা বড় এখানে m2g এর থেকে, তবেই তো সে উপরের দিকে উঠছে। তাহলে টি মাইনাস m2g ইকুয়াল টু কত m2a, তবেই সে m2a নিয়ে উঠছে। টিটা অবশ্যই বড় m2g এর থেকে, তবেই সে উপর দিকে উঠছে। দেখো দুটো ইকুয়েশন আমি পেয়ে গেছি, 1 নম্বর 2 নম্বর। এবার কি করো, 1 প্লাস 2 দুটো ইকুয়েশনকে যোগ করে দাও। দুটো ইকুয়েশনকে যোগ করে দিলে আমরা কি দেখতে পাচ্ছি, টি কেটে যাচ্ছে, তাহলে m1g মাইনাস m2g পড়ে থাকছে এদিকে, আর এদিকে কি পড়ে থাকছে m1a প্লাস m2a পড়ে থাকছে, বা m1 মাইনাস m2 ইন্টু g ইকুয়াল টু কত m1 প্লাস m2 ইন্টু a, বা ত্বরণ a ইকুয়াল টু কত আছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু g। m1 মান এটাকে পুরোটা কি হয়ে গেল এর নিচে চলে এলো। তাহলে এই হয়ে গেল আমাদের কাছে ত্বরণ একটা পুলের ক্ষেত্রে বা একটা অ্যাটুড মেশিনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই বা এটাই দিয়ে দিয়েছিল 2022 কি 21 সালে, এক্স্যাক্টলি এটাই বের করতে দিয়েছে এবং এটা তোমাদের কোশ্চেনে ছিল WBJEE।
তো জাস্ট দেখে নাও যে কিভাবে জিনিসগুলোকে বের করতে হয়, তাহলে তোমরা কি করবে, পরীক্ষা হলে কোথাও আটকে পড়বে না। যদি বা না জানো তাও একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারবে। তো এই হয়ে গেল ত্বরণটা। যে ত্বরণ নিয়ে সে কি করবে, এটা উপর দিকে উঠবে এবং এটা কি হবে, নিচের দিকে নামবে। এবার আমাদের কাছে একটা ব্যাপার আসে যে বলো তো সুতোর টানটা কত, টিটা কত। তাহলে তুমি ত্বরণটা না হয় বের করে নিয়েছো, সুতোর টান বা টেনশন কত। সুতোর টান বা টেনশন যদি বের করতে হয়, তাহলে এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। হয় 1 নম্বর কি 2 নম্বর ইকুয়েশন, ধরো 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিয়েছো। সেই 1 নম্বর ইকুয়েশনে যখন বসাবে তুমি, তখন টি এর মানটা একটু একটু নিজেরা খাতায় ক্যালকুলেশন করে নাও যে টি এর মানটা কত বেশি। জাস্ট এর মানটা এখানে পুট করে দাও, কত বেরোবে সেটা টিটা আমরা দেখতে পাবো। বেরোবে 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এটা বেরিয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার। তোমরা নিজেরা খাতাতে একটু ক্যালকুলেশন করো, দেখবে এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের কাছে, 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তো এটা হয়ে যাবে আমাদের কি, সুতোর টান। তো এই ধরনের কোয়েশ্চেনে, পুলের কোয়েশ্চেনে যেগুলোতে ফ্রিকশন নেই, কোনো কোনো ঘর্ষণ বল নেই, সেগুলোতে আমরা কিভাবে বের করব, সেগুলো আমরা জাস্ট এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের কাছে অ্যান্সার চলে আসবে। আচ্ছা এই কোয়েশ্চেনটা দেখো তো কি বলেছে। কোয়েশ্চেনটাতে দেখো একটা এক্স্যাক্টলি একটা পুলে দিয়ে দিয়েছে, আমাদের কাছে দুটো ভর দিয়ে দিয়েছে, একটা 8 কেজি, একটা 12 কেজি। তাহলে m1টা ধরে নাও 8 কেজি, আর m2টা ধরে নাও কত, m2টা হচ্ছে 12 কেজি। এই দুটো আমাদের কাছে ভর দিয়ে দিয়েছে। এবার আমাদেরকে ক্লিয়ারলি জিজ্ঞেস করেছে টেনশন অফ দ্য রোপ, অর্থাৎ সুতোর টান কত। আমরা জানি এক্স্যাক্টলি সূত্রটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যদি না মনে রাখো, তাহলে 1 নম্বরের জন্য কিন্তু তোমাকে 3 মিনিট ধরে ওই ক্যালকুলেশনটা করতে হবে। প্রথমে তোমাকে এ বের করতে হবে, সেখানে তোমাকে একটা ইকুয়েশনে মানটা বসিয়ে টি বের করতে হবে। তো জিনিসগুলো একটু সমস্যার হয়ে যায়। তো সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে, তোমরা কি করবে, যখন তোমরা ক্লাসগুলো করছো, পাশে একটা ছোট মতো পেজ নিয়ে বসবে, যে পেজেতে তোমরা সূত্রগুলোকে নোট ডাউন করবে। যে এইখানে যদি একটা পুলে থাকে, তার কি সূত্র হয়, তার টেনশনের কি সূত্র হয়, তার ত্বরণের কি সূত্র হয়, সেগুলোকে নোট করে করে রাখবে। এবং প্রত্যেকদিন সূত্রগুলোকে একবার করে রিভাইজ দিয়ে নেবে। তাহলে বারবার করে দেখতে দেখতে কি হয়ে যাবে, মাথাতে বসে যাবে, সূত্রগুলো মনে থেকে যাবে। তার টেনশনটা কত দেখো, আমাদের সূত্র পেয়েছিলাম 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। আচ্ছা 2 ইন্টু m1 কত, m1 হচ্ছে 8 ইন্টু 12 বাই m1 প্লাস m2, 8 প্লাস 12 ইন্টু জি ইকুয়াল টু 2 ইন্টু 8 ইন্টু 12 বাই 20 ইন্টু 10, কেটে গেল, 8 12 96, 96 নিউটন হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার, এই যে অপশন সি। তাহলে এইভাবে আমরা ক্লিয়ারলি কি অ্যান্সারগুলো করে দিতে পারবো, যদি আমাদের কাছে সূত্র মনে থাকে। যদি সূত্র মনে না থাকে, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায় ব্যাপারটা। সূত্রগুলোকে তাই একটু মাথায় রাখবে। আচ্ছা পরবর্তী অংশটা আসো, কি বলেছে, টু ব্লকস কানেক্টেড বাই এ স্ট্রিং পাসিং ওভার এ পুলে ফিক্সড অ্যাট দ্য এজ অফ হরিজন্টাল টেবিল। একটা টেবিল রয়েছে আমাদের কাছে, একটা টেবিল দিয়ে দিয়েছে। এবার এই টেবিলটাতে কি বলেছে, দুটো ভর যুক্ত রয়েছে। একটা ভর রয়েছে তোমার কাছে m1, একটা ভর রয়েছে তোমাদের কাছে m2। এই দুটো ভর যুক্ত রয়েছে। এবার বলেছে যে এই সুতোর টান কত হবে, সেটা তোমাদেরকে জানতে হবে হয়তো, বা এটা ত্বরণ এ কত, সেটাও তোমাদেরকে জানতে হতে পারে। এখানে একটা জিনিস বলা আছে যে m2 গ্রেটার দেন m1, অর্থাৎ এই যে m2টা হবে সেটা m1 এর থেকে বেশি হবে। তার মানে কি, এই পুরো সিস্টেমটা কি হবে, নিচের দিকে নামবে। ধরে নাও সেই এ ত্বরণের নিচের দিকে নামছে। তাহলে যেহেতু এখানে কোনো ফ্রিকশন নেই একে আটকানোর জন্য, তাহলে আমরা কি ধরে নিতে পারি, এই যে সুতোর টান টি, এই সুতোর টান টি কত হয়ে যাবে, m1 এর জন্য m1 এর গতি সমীকরণ কত হয়ে যাবে, টি ইকুয়াল টু m1 ইন্টু এ। এ তো এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে, তাই না, এটাও এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে, এও এ ত্বরণের নিচের দিকে আসছে। তাহলে এই যে সুতোর টানটা সেটা কত হয়ে যাবে, ভর ইন্টু তার ত্বরণ, এম ইন্টু এ এটার ক্ষেত্রে। আচ্ছা m2 এর ক্ষেত্রে কত হচ্ছে আমার, m2 এর ক্ষেত্রে গতি সমীকরণটা দেখো, m2g, m2gটা আমাদের নিচের দিকে কাজ করছে, মাইনাস টি ইকুয়াল টু m2a। কেন m2g মাইনাস টি করলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি m2gটা মানে m2 ভরটা নিচের দিকে আসছে, তার মানে m2gটা টি এর থেকে বড় আমরা ধরে নিতে পারি। তাহলে m2g মাইনাস টি যেটা পড়ে রয়েছে সেটাই m2a। এবার দেখো তোমরা কিছুই না, টি এর মানটা বসিয়ে দাও। টি এর মানটা কত রয়েছে, m1a
ইকুয়াল টু হচ্ছে এম টু এ, বা এম টু জি ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, বা তরুণ এ ইকুয়াল টু কত বেরিয়ে যাবে এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এটা হয়ে গেল আমাদের কাছে কি ত্বরণ। তাহলে এই দুটো ব্লক কি ত্বরণে নামবে সেটা আমরা দেখে নিতে পারলাম। এবার তোমাদেরকে যদি বলে সুতোর টান বের করো, সুতোর টান তো আমাদের সামনে রয়েছে ক্লিয়ারলি, টি ইকুয়াল টু এম ওয়ান ইন্টু এ, তাহলে এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ, সরি ইন্টু জি। এটা হয়ে যাবে কি আমাদের সুতোর টান। তাহলে দেখো আমাদের একটা পুলের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা পুলের ক্ষেত্রে হচ্ছিল যখন পুলেটাকে উপর দিকে একটা দিকে ডাবছিল একটা দিকে উঠছিল, সেক্ষেত্রে আমার সুতোর টান ছিল টু এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। কিন্তু এ ধরনের যেটা একটা টেবিলের উপর আটকানো রয়েছে, মানে এটার তো নিচের দিকে কোনো নেই না, আগেরটা যেরকম নিচের দিকে ঝুলেছিল, সেই জন্য দেখো একটা কমে গেল এম ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি। এই দুটো সূত্র কি করবে তোমরা ভালোভাবে মাথায় রাখবে। আচ্ছা, এবার আসি আমরা ল্যামিস থিওরেম। ল্যামিস সূত্র কি বলছে দেখো, ল্যামিস সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের অনেকখানি এফোর্ট কমিয়ে দেবে। আমি আসবো যখন এক্সাম্পল আসবো তখন তোমাদেরকে বলবো যে ল্যামিস থিওরি দিয়ে কতটা তাড়াতাড়ি আমরা কাজ করে নিতে পারি। ধরে নাও তিনটে বল আছে, মানে তিন দিকে তিনটে ফোর্স কাজ করছে, F1 F2 F3, এবং তাদের অপোজিট সাইডে যে কোণগুলো আছে সেটা ধরে নাও আলফা, এটা বিটা, এটা গামা ধরে নাও, এবং তিনটে সাম্যাবস্থাতে রয়েছে। সাম্যাবস্থা মিন্স তিনটে কোথাও আটকানো রয়েছে, একটা ঝোলানো রয়েছে, কিছু রয়েছে, মানে কোনোটাও একটা উঠে যাচ্ছে একটা নেমে যাচ্ছে একটা সরে যাচ্ছে এরকম হচ্ছে না, তিনটে এক্স্যাক্টলি সাম্যাবস্থায় রয়েছে। তাহলে ল্যামি কি বলছে, ল্যামি বলছে যে বলটা যাবে, ধরো এদিকে সুতোর টান বা বলটা F1 এবং তার অপোজিটের যে কোণ তার সাইনের অনুপাত, সেগুলো কি হবে প্রত্যেকের ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ F1 বাই সাইন আলফা ইকুয়াল টু F2 বাই সাইন বিটা ইকুয়াল টু F3 বাই সাইন গামা হবে। এখানে দেখো F1 বাই তার অপোজিটে আলফা সাইন আলফা, F2 বাই তার অপোজিটে বিটা সাইন বিটা, বা F3 বাই তার অপোজিটে গামা F3 বাই সাইন গামা, সেটার সাথে কি হয়ে যাবে আমাদের সমান হয়ে যাবে। এটা যদি আমরা মানে এই সূত্রটা যদি জেনে যাই, তাহলে যে কোনো প্রবলেম তোমাদেরকে যদি দিয়ে দেয়, ধরে নাও এরকম একটা প্রবলেম দিয়ে দিল তোমাদেরকে যে এখানে আটকানো রয়েছে তিনটে সুতোর, এটা T1 টান, এটা T2 টান, এটা T3 টান দিয়ে দিল কোনো বস্তুর, এবং তোমাদেরকে অ্যাঙ্গেলগুলো দিয়ে দিল, তাহলে আমরা দেখতে পাবো ক্লিয়ারলি যে T3 বাই এই যে সাইনের অ্যাঙ্গেলটা, এটা ধরে নাও আলফা সাইন আলফা ইকুয়াল টু T2 বাই এই অ্যাঙ্গেলটাও যদি জেনে যাই আমরা, তাহলে T2 বাই সাইন বিটা ইকুয়াল টু, এটা যদি ধরে নাও আমরা T1 বাই এই অ্যাঙ্গেলটা তার অপোজিটের অ্যাঙ্গেলটা এটা গামা, তাহলে T1 বাই সাইন গামা সমান হয়ে যাবে T3 এর মানটা আমরা জানতে পেরে যাব mg। আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যাবে জিনিসগুলো করা। যদি না হতো তাহলে আমাদেরকে কি করতে হতো, ভেক্টরে ভাঙতে হতো, এটা আলফা রয়েছে এটা থিটা রয়েছে এটাকে থিটায় নিয়ে আসতে হতো, এই T1টাকে কি করতে হতো এখানে T1 কস থিটা করতে হতো, এখানে T1 সাইন থিটা উপরে করতে হতো, আবার এই দুটো দিকের সাথে সমান করতে হতো, খুব জটিল জিনিসটা হয়ে যেত। কিন্তু আমরা কি করছি ল্যামিস থিওরেম দিয়ে দেখবো যে খুব তাড়াতাড়ি আমাদের কাছে অ্যান্সারটা চলে আসছে। তোমাদের কাছে একটা প্রবলেম দিচ্ছি, দেখো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবো খুব তাড়াতাড়ি। দেখো এই ধরনের প্রবলেমটা আমাকে দিয়েছে, এই প্রবলেমটাকে আমি যদি কনভেনশনাল ওয়েতে সলভ করতে যেতাম তাহলে আমাকে কি করতে হতো, তাহলে আমাকে করতে হতো এদিকে একটা টানতে হতো, এটা 60 ডিগ্রি মানে এটাও আমি দেখতে পাচ্ছি 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা হয়ে যেত আমাদের কাছে T2, এটা যেহেতু T2 এটার ভেক্টর বিভাজন করলে T2 cos 60 ডিগ্রি, উপর দিকে T2 sin 60 ডিগ্রি এদিকে বরাবর হয়ে যেত, যেটা আবার নিচের সাথে সমান হতো। তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সমান করতে হতো, এদিকের সাথে এদিকে সমান আবার এদিকের সাথে এদিকে সমান করে আমাকে T1 T2 ক্যালকুলেশন করতে হতো। কিন্তু সেরকম ক্যালকুলেশন না করে আমরা কি করব, আমরা করব T2 ছিল এটা T1 ছিল, আমরা কি করব দেখো, আমরা দেখে নিচ্ছি যে কোণগুলো কত রয়েছে। আচ্ছা এটা 60 ডিগ্রি মানে এই কোণটাও 60 ডিগ্রি, এটা 60 মানে এটা 60 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, আবার এটা 30 মানে এই কোণটা 30 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা 60 এটা 30, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 90 ডিগ্রি হবে না? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 60 এটা 30 দুটো 90, তাহলে এটা অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। আচ্ছা এটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, এবার দেখো এই কোণটা কত হয়ে যাবে, এটাও তো 90 ডিগ্রি হয়ে যাবে।
কারণ লম্বভাবে তাকে ঝোলানো রয়েছে নিচের দিকে। তাহলে এই কোণটা কত, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের কাছে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই দেখো T1 যেটা রয়েছে সেটা কার সাথে সমান হবে, সেটা mgর সাথে সমান হবে, ভর ইন্টু নিচে ত্বরণ যেটা নিচের দিকে রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি mg বাই সাইন, mgর অপোজিট কোণটা 90, ইকুয়াল টু T2টা চেয়েছে আমাদের কাছে T2 বাই T2র অপোজিটে যে কোণটা, কোন কোণটা তাহলে, T2র অপোজিটে কোণটা, এই কোণটা, এই কোণটা কত হবে, আমরা কি করে বার করবো এই কোণটা কত হবে? দেখো ভালো করে, এটা 60, এটা 30, সরি এটা 90, দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটা 150 ডিগ্রি, এটা টোটাল 150 ডিগ্রি। এটা আমাদের কাছে 90 ডিগ্রি আছে, আর এটা কত রয়েছে, 30 ডিগ্রি রয়েছে। তাহলে এই কোণটা কত পেয়ে যাবো আমি? এই কোণটা দেখো, ও আমাদের কাছে আর একটা সুবিধা রয়েছে, এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই কোণটা কত হয়ে যাবে আমাদের কাছে, 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 120 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের কাছে। বোঝা গেছে? দেখো শুধুমাত্র এই কোণটা দেখো, শুধুমাত্র এই দিকের কোণটা দেখো, এগুলো সব মুছে দাও। এই কোণটা কত হচ্ছে দেখো, এটা 30, মানে এটা 30, আর এটা 90 ডিগ্রি, যেহেতু এটা লম্বভাবে ঝোলানো রয়েছে সাসপেনশনের সাথে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি দুটো মিলিয়ে কত হয়ে যাচ্ছে আমাদের কাছে, 120 ডিগ্রি, বা T2 এর অপোজিটে কে রয়েছে, সাইন 120 ডিগ্রি। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এম কত রয়েছে আমার কাছে, 10 কেজি, ইন্টু জি, জি কত 10, সাইন 90 কত 1, T2 বাই সাইন 120 ডিগ্রি, সাইন 120-এর মান কত, সাইন 120-এর মান হচ্ছে √3/2, সাইন 120-এর মান দেখো, সাইন 90 প্লাস 30, সাইন 90টা কস হয়ে যাচ্ছে, তাহলে cos 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, cos 30-এর মান কত, √3/2 cos 30-এর মান, এবং সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, মানে পজিটিভ হবে। বা T2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে আমাদের কাছে, 100 ইন্টু √3/2, কেটে গিয়ে আমাদের কাছে কত পড়ে থাকছে, 50√3। তাহলে T2-র মানটা দেখো আমরা খুব সহজে পেয়ে গেলাম, দুটো লাইনে পেয়ে গেলাম ল্যামিস থিওরেম দিয়ে, যেটা হচ্ছে কি 50√3। এখানে দেখো অপশন ডি হচ্ছে 50√3। তো এই হচ্ছে জিনিস, ল্যামিস থিওরেম এখানে কাজ করে, আমাদের ক্যালকুলেশন অনেকটা সোজা করে দেয়। আর অবশ্যই সেটাকে সাম্যাবস্থায় থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখো আমাদের এখানে কত জানতে চেয়েছে, T2টা জানতে চেয়েছে আমাদের কাছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, দেখো T2 তোমাদের কাছে এটা T2 আছে। আচ্ছা, এটা আমরা কি করে বার করবো এবার, সেম জিনিস, সেম থিওরি, ল্যামিস থিওরেম দিয়ে দেখো কিভাবে হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এটা 60 ডিগ্রি, মানে এটাও 60 ডিগ্রি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা আমাদের কাছে হয়ে যাবে কত, 90 ডিগ্রি। তাহলে এই T2 বাই তার এগেনস্টের যে কোণ, টোটাল কোণটা কত রয়েছে, সাইন 60 প্লাস 90 ডিগ্রি, ইকুয়াল টু আমাদের কি মান জানি, আমি এই মানটা জানি 4 কেজি। তাহলে আমি দেখতে পাচ্ছি এম ইন্টু জি, তার অপোজিটে যে কোণটা, মানে এই কোণটা, এই কোণটা কত হয়ে যাবে, দেখো এটা 150 ডিগ্রি রয়েছে, এটা 60 ডিগ্রি রয়েছে, এটা কত হয়ে যাবে তাহলে, 360 ডিগ্রি মাইনাস 150 প্লাস 60 ডিগ্রি, তাই তো? এটা আমাদের কাছে 150 পেয়ে যাচ্ছি, এটা 150, এটা 60, তাহলে এইটুকুটা কত হয়ে যাবে, এটা গোটাটা আমি জানি 360, মাইনাস এই 150 প্লাস 60 কত পড়ে থাকছে আমাদের কাছে, 360 ডিগ্রি, মাইনাস এটা কত, 210 ডিগ্রি, ইকুয়ালটা দেখো 150 ডিগ্রি পড়ে থাকছে আমাদের কাছে। তাহলে mg বাই সাইন 150 ডিগ্রি বা T2 বাই সাইন 150 ইকুয়াল টু mg, m কত 4 ইন্টু 10 বাই সাইন 150, নিচের এগুলো কেটে গেল, তাহলে T2টা কত পড়ে রইলো আমাদের কাছে, 40 নিউটন। দেখো, তাহলে এই ধরনের কমপ্লিকেশন যদি কোনো তোমাদের কাছে দিয়েও দেয় সুতোর টান বা টেনশন বের করতে, তাহলে আমরা কি করব, আমরা এইভাবে সহজে করে নেবো। দেখো এখানে থার্ডটা লিখিনি, কারণ আমাদের এটা প্রয়োজনই নেই, T1টা আমাদের কাছে জানতেই চাইনি। যদি T1 আমাদের কাছে জানতে চাইতো
তাহলে T1 বাই তার এগেনস্টে মানে অপোজিটে যে কোনটা মানে এটা সেটা লিখে দিতাম। তোমাদেরকে না জানতে চাইলে এন্ট্রান্সে এত মানে ঝামেলা করে তো লাভ নেই, যত সহজে অ্যান্সার চলে আসে আমাদের কাছে সেটাই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই অঙ্কটা করো, দেখো কি বলেছে। দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ভি ডিপেন্ডস অন ডিস্টেন্স, যেখানে এক্সটা হচ্ছে ডিস্টেন্স, মানে ভিটা বেগটা ডিস্টেন্সের সাথে কিভাবে ভ্যারি করছে সেটা আমাদেরকে বলে দিয়েছে যে ভি ভ্যারিজ অ্যাজ 1/√x। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে, আমাদেরকে জানতে চেয়েছে যে এফটা কিসের উপর ডিপেন্ড করবে, এফ ভ্যারিজ অ্যাজ কি হবে। এই ধরনের কোশ্চেন দেখো আগেও করানো হয়েছে যে কিভাবে হবে এই জিনিসগুলো। আমি দেখতে পাচ্ছি যখন আমাদের কাছে ভি আছে আমাদের কাছে এফ বের করতে বলেছে। আমি জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। ভরটা সাধারণত কনস্ট্যান্ট থাকে রকেট ছাড়া, তাহলে ভরটা যখন কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদেরকে এটা কোনোভাবে নিয়ে আসতে হবে ত্বরণটা। আমি এখানে দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু a/√x, বা ভিটাকে আমি লিখতে পারি dx dt। আচ্ছা, এটা এ না লিখে কে লেখো, কনস্ট্যান্ট কে, এ আবার ত্বরণ বুঝে ফেলবে। কনস্ট্যান্ট ভ্যারিজাস তুললে কেউ একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা সরি, এটা না লিখলেও চলবে, আমাদের আমাদের ডিস্টেন্সের সাথে বলেনি আমাদের। এক মিনিট, আমাদেরকে বলেছে তোমার ফোর্সের সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো দুদিকে ডেরিভেটিভ করে দিচ্ছি, ডিভি ডিটি যখন করছি আমি কি দেখতে পাচ্ছি, কেটা কনস্ট্যান্ট বাইরে এলো, ডিডিটি অফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, বা ডিভি ডিটি দুদিকে ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি এসে কি দাঁড়াচ্ছে, ডিভিডিটি ইকুয়াল টু, এদিকে দেখো টি এর সাপেক্ষে করছি, ইকুয়াল টু কেটা কনস্ট্যান্ট বাইরে রইলো, ডেরিভেটিভ কিভাবে করে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। দেখো এখানে তো এক্স আছে কিন্তু আমি সরি এখানে তো টি আছে কিন্তু আমি এক্স কে ডেরিভেটিভ করতে চাইছি, যেটা তো সম্ভব না। এখানে এক্স থাকলে তবে আমি এক্স কে করে নিতে পারতাম, তখন আমাদেরকে কি করতে হবে, আবার এক্স কে টি এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করে রাখতে হবে। যেহেতু এখানে এক্স নেই এখানে টি রয়েছে এবং আমি এটাকে অলরেডি ডেরিভেটিভ করে ফেলেছি, তাহলে আমাকে একবার এক্স কে টি এর সাপেক্ষে করতে হবে। ডিএক্স ডিটি ইকুয়াল টু আমরা কত দেখতে পাচ্ছি, কে ইন্টু মাইনাস কে বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি আবার কি, ডিএক্স ডিটি মানে তো ভি, সরণ সময়ের সাথে যে পরিবর্তনটা হচ্ছে সেটা কত হয়ে যায় আমাদের কাছে বেগ, বা সেটা কত হচ্ছে আমাদের কাছে দেখো ডিভি ডিটি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, মাইনাস কে বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু ভি, ভিটা কত রয়েছে আবার আমাদের কাছে কে বাই √x। এটা ভি এর মানটা আমরা জানি আগে থেকে, বা ডিভিডিটির জায়গায় আমরা কি এ বসিয়ে দিতে পারি, এ মানে ত্বরণ, ইকুয়াল টু দেখো কত মাইনাস কে স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, বা এ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস হাফ, এ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস 4/2, বা এ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার বাই টু ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বেরোচ্ছে। এটা হয়ে যাচ্ছে কি আমাদের ত্বরণ। এবার এই জিনিসটা আমি জানি কনস্ট্যান্ট কে স্কোয়ার বাই টু, কে তো কনস্ট্যান্টই ধরেছিলাম, তাহলে দুদিকে যদি আমি এম দিয়ে গুণ করে দিই, এম ইন্টু এ, এখানেও এম দিয়ে গুণ করে দিলাম যেহেতু এমটা হচ্ছে ধ্রুবক, আবার এম ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এফ, প্রযুক্ত বল ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি এটা একটা যে কোনো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ইন্টু কত 1/x², বা এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু 1/x² বেরিয়েছিল, বা এফ ভ্যারিজাস এই কনস্ট্যান্টটাকে তুলে দিয়ে 1/x² আমরা লিখতে পারি। এটাই হয়ে যাবে আমাদের কাছে অ্যান্সার সি এরটা। আমাদের এফ কার সাথে ভ্যারি করে বলেছিল আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে যদি কোনো তোমাদের কাছে এরকম ইকুয়েশন থাকে যেখানে ভি এবং এক্স এর মধ্যে সম্পর্ক, বা এ এবং ভি এর মধ্যে সম্পর্ক, বা ভি টি এর মধ্যে সম্পর্ক, সবসময় মাথায় রাখবে হয় ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন, এরকম কোনো একটা জিনিস দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে। যেহেতু আমাকে এখানে এফ চেয়েছিল তাই আমরা কি করেছিলাম, এটাকে ডেরিভেটিভ করেছিলাম। ডিভিডিটি আমরা জানি ত্বরণ, আবার ত্বরণের সাথে ভর যোগ করে দিলে আমাদের কাছে বল চলে আসে, এফ চলে আসে। যদি এটা সরণের সাথে বলতো বা অন্য কিছুর সাথে বলতো, ডিস্টেন্স ত্বরণের সাথে বলতো, তখন আমরা আর এ গুণ করতাম না, শুধু ডিভিডিটিটা রেখে দিতাম।
তো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন দিয়ে সলভ করতে পারি। পরবর্তী কোশ্চেনটা কি বলেছে দেখো, এ ব্লক অফ মাস 1 কেজি স্টার্ট ফ্রম রেস্ট, একটা ব্লক রয়েছে 1 কেজির একটা ব্লক রয়েছে, সেটা কি হয়েছে রেস্ট থেকে মানে ইউ ইকুয়াল টু 0 থেকে রেস্ট থেকে যেতে শুরু করেছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর ধরো সে যেতে শুরু করেছে। আন্ডার দ্য অ্যাকশন অফ এ ফোর্স এফ ইকুয়াল টু কে ইন্টু টি, এফ ইকুয়াল টু কে ইন্টু টি, এই বলটা প্রযুক্ত করা হয়েছে তাকে, সে কি করেছে যেতে শুরু করেছে সামনের দিকে। এবার কি বলেছে কে এর মান বলে দিচ্ছে 1 নিউটন পার সেকেন্ড, তাহলে কে এর মানটা বসিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছি টি আসছে। দ্য ডিস্টেন্স দ্য ব্লক উইল ট্রাভেল ইন 6 সেকেন্ড, এই ব্লকটা 6 সেকেন্ডে কত দূর যাবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি দেখো, ডিস্টেন্স যদি আমাকে বের করতে হয়, আমার কাছে বল বলে দিয়েছে, আমি কি করতে পারি বলটাকে এম ইন্টু এ করতে পারি ইকুয়াল টু টি। আবার এম ভরটা দেখো আমাদেরকে বলে দিয়েছে 1 কেজি, তাহলে ভরের জায়গায় আমি যদি 1 বসিয়ে দিই এ ইন্টু টি বেরোলো আমাদের কাছে। আবার দেখো আমি এ জানি ডিভি ডিটি ইকুয়াল টু টি, এটা আমরা জানি। এবার দেখো ইকুয়েশনটা আমি দেখতে পাচ্ছি ডিভি ইকুয়াল টু টি ডিটি, দুদিকে ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে কত দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা আমরা কেন লিখবো না, কারণ কনস্ট্যান্টটা আমি দেখতে পাবো যে একবারে যখন টি ইকুয়াল টু 0, আচ্ছা কনস্ট্যান্টটা লেখো, যখন দেখতে পাচ্ছি টি ইকুয়াল টু 0 তখন বেগটা তো 0 হচ্ছে না, একবারে স্থির ছিল এক্স ইকুয়াল টু 0-তে, তো সি এর মানটা তখন 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ভিটা দেখতে পাবো টি স্কোয়ার বাই 2, টি এর মান 0 ভি এর মান 0 বসালে সিটা 0 পাবো আমরা, ভি ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2, অর্থাৎ বেগের সাথে আমি কি পেয়ে গেলাম সময়ের একটা সম্পর্ক পেয়ে গেলাম। আবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে ডিস্টেন্স চেয়েছে, ভালো করে দেখো দ্য ডিস্টেন্স, বেগ চাইনি, তাহলে আবার এটাকে ডিএক্স ডিটি আমি করতে পারি, বেগটা মানে কি সরণ বাই সময়, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কি টি স্কোয়ার বাই 2, আবার ডিএক্স ইকুয়াল টু কত টি স্কোয়ার বাই 2 ইন্টু ডিটি, এটা আমরা দেখতে পেলাম। ডিএক্স ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2 ইন্টু ডিটি, দুদিকে ইন্টিগ্রেশন করো, এক্স ইকুয়াল টু কত বেরিয়ে যাবে আমাদের কাছে টি টু দি পাওয়ার 3 বাই 2 কনস্ট্যান্ট ছিল ইন্টু 3, প্লাস আবার একটা কনস্ট্যান্ট থাকবে, সেটাও বলে দিয়েছে আমাকে কোশ্চেনে টি ইকুয়াল টু 0 তে এক্স ইকুয়াল টু 0 হবে, সেখানে দেখতে পাবো কনস্ট্যান্টটা 0 হচ্ছে সি ড্যাশটা, বা এক্স ইকুয়াল টু টি কিউব বাই 6, এটা পেয়ে গেলাম আমি সময়ের সাথে সরণের সম্পর্ক। এবার আমাদেরকে বলে দিয়েছে টি ইকুয়াল টু 6 সেকেন্ডে, 6 সেকেন্ডে সে কত দূর যাবে, টি এর জায়গায় বসিয়ে দাও, টি ইকুয়াল টু 6 সেকেন্ডে 6 ইন্টু 6 ইন্টু 6 বাই 6 ইকুয়াল টু 36 মিটার, তার মানে সে 6 সেকেন্ডে কত দূর যাচ্ছে, সে 6 সেকেন্ডে যাচ্ছে 36 মিটার। তো এই হয়ে গেল আমাদের কাছে অপশন। তোমরা বলছো যে প্রিভিয়াস ইয়ার্স এর, অনেকে বলছো দেখছি কমেন্টে যে স্যার প্রিভিয়াস ইয়ার্স এর করান বা কিছু, এখানে যে কোশ্চেনগুলো দেখছো সেগুলো ম্যাক্সিমামই প্রিভিয়াস ইয়ার্স এর, এটাও প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, একটা 2018 কি 16 একটা কোশ্চেন এটা, ঠিক আছে। তো এইগুলো ম্যাক্সিমাম তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনই করানো হচ্ছে, এবং এক্সট্রা কিছু কোশ্চেন যেগুলো আমার মনে হয় যে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে বা কনসেপ্ট বোঝানোর জন্য যেগুলো প্রয়োজন, সেই সব জিনিসগুলো আমি করিয়ে দিচ্ছি। এবার কিছু আরেকজন কমেন্টে লিখেছো দেখলাম যে প্র্যাকটিস কিভাবে করব, তাহলে যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে করবো না অন্য কিছু, প্রিভিয়াস ইয়ার্সে তো তোমাদের কোশ্চেন করানো হচ্ছে এখানে, পিওয়াইকিউ এখানে অনেক করানো হচ্ছে, তো তোমরা অন্য কোশ্চেন পেলে সেগুলোকে প্র্যাকটিস করো, বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলোকে করতে পারো। আচ্ছা, এই গেল আমাদের কাছে প্রবলেমগুলো। এবার আমি একটা জিনিসে আসি, যে জিনিসটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ নীতি। তোমরা এটা আগে পড়েছিলে যে ভরবেগের সংরক্ষণ নীতি কি জিনিস। ধরো এটার ভর হচ্ছে m1, এটার ভর হচ্ছে m2, দুজনে একটা রাস্তা ধরে যাচ্ছিল, এর বেগ ছিল u1, এর বেগ ছিল u2, u1টা u2 থেকে বেশি হয়ে গেছে, তাহলে এ কি করেছে, এসে দুজনে ধাক্কা লেগে গেছে, ধাক্কা লাগার পর এর m1 এর বেগ হয়ে গেছে v1 এবং এই m2 এর বেগ হয়ে গেছে v2। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে যে m1 u1 প্লাস m2 u2, এই কথার অর্থ কি,
সংঘর্ষ লাগার আগে যে মোট ভরবেগ, এর ভরবেগ কত ছিল? এর ভরবেগ ছিল ভর ইন্টু বেগ m1 u1। এর কত ভরবেগ ছিল? m2 ইন্টু u2। এর ভর হচ্ছে m2, এর বেগ হচ্ছে u2। তাহলে m1 u1 প্লাস m2 u2 এটা কত হয়ে যাবে? সংঘর্ষের পরের ভরবেগের সাথে সমান হয়ে যাবে। সংঘর্ষের পরের বেগ কত? m1, বেগ কত? v1। তাহলে m1 v1 প্লাস m2 v2 এর সাথে সমান হয়ে যাবে। এটাই হয়ে গেল আমাদের কাছে কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ আমাদের কাছে কি থাকবে? সমান হবে। এই হয়ে গেল আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবার আরেকটা জিনিস দেখো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ধরো একটা এরকম বোমা রয়েছে, এম ভরের একটা বোমা রয়েছে। এবার বোমাটা প্রথমে বেগ কত? তার 0। বোমাটা স্থির রয়েছে। হঠাৎ সে কি করলো? বাস্ট করলো। বাস্ট করে এরকম কিছু ছোট ছোট টুকরো দিয়ে দিল, m1 m2 m3 ভরের ছোট ছোট টুকরো দিয়ে দিল, যাদের ভরগুলো যাদের বেগগুলো দেখতে পাচ্ছি u1 u2 এবং u3। তাহলে এই ক্ষেত্রে লিনিয়ার মোমেন্টাম কি হবে? আমি দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ভর m ইন্টু 0, প্রথম প্রাথমিক ভরবেগ, ইকুয়াল টু তার অন্তিম ভরবেগ কত হচ্ছে? m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 এর সাথে সমান হচ্ছে। তাহলে একটা বোমা যদি বাস্ট করে, বাস্টের পর তাদের যে তোমার ভরবেগগুলো হবে m1 m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, সেটা কি হয়ে যাবে? 0 সাথে সমান হবে, কারণ প্রাথমিক অবস্থাতে বোমাটার কোনো বেগ ছিল না। এবার বোমাটা যদি গ্রানাইট হয়, তুমি যদি হাতে করে ছুঁড়ে দাও, তাহলে তার একটা বেগ থাকবে, সেটাকে আমাকে নিতে হবে কাউন্টে। কিন্তু সেটা যদি না হয়, তখন আমাদেরকে বেগটা শূন্য ধরে করতে হবে। অবশ্য তোমাদেরকে ছুঁড়তে হবে না, বোঝানোর জন্য বলে ফেললাম মুখ ফসকে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো একটু কি বলেছে। এ মাস m has velocity 0 at first, then it breaks into 3 parts 2:2:1। একটা ভর ছিল m, সেই mটা কি হয়েছে? 3টে পার্টে ভেঙে গেছে, ছোট ছোট 3টে পার্টে ভেঙে গেছে ধরে নাও, এবং তাদের ভরের অনুপাতগুলো কি হয়েছে? 2:2:1 হয়ে গেছে। এটা হয়ে গেছে তাদের ভরের অনুপাত। অর্থাৎ একটার ভর যদি 2m ড্যাশ হয়, আরেকটা ভর 2m ড্যাশ এবং আরেকটার ভর m ড্যাশ হবে। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলেছে? দ্য সেম মাসেস গোজ উইথ পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই দুটো সেম মাস, এরা কি হয়েছে? একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেছে। এখানে মোট ভরটা ছিল এমটা, 2m ড্যাশ এখানে বেরিয়ে গেছে, 2m ড্যাশ এখানে বেরিয়ে গেছে, দুজনে কি হয়েছে? পারপেন্ডিকুলার ভাবে বেরিয়ে গেছে। এবং প্রত্যেকের ভর বেগ কত বলে দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড করে। এটাও দেখো 10 মিটার পার সেকেন্ড করে দুটো বেরিয়ে গেছে আমাদের। এবং অপর যে একটা থাকবে পার্ট, সেটা ধরে নিচ্ছি র্যান্ডমলি কোনো এটা দিকে একটা এসছে এম ড্যাশ, তার বেগ ধরে নিচ্ছি ইউ। তাহলে আমাদেরকে বলেছে যে দেন দ্য ভেলোসিটি অফ থার্ড পার্ট, এই 3 নম্বর পার্টের ভেলোসিটি কত হবে আমাদেরকে জানতে চেয়েছে। আমরা কিভাবে বের করব? আমরা বের করব যে দেখো, প্রাথমিক যে ভরবেগটা ছিল 0 ছিল, ইকুয়াল টু অন্তিম ভরবেগ কত? এম ড্যাশ ইউ প্লাস হচ্ছে 2m ড্যাশ ইন্টু 10 প্লাস 2m ড্যাশ ইন্টু 10, এটা আমাদের কাছে জানি। কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করো তুমি, এই দুটো ভর দুজনে তো পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেছে, তাই না? তাহলে তাদের লব্ধি কোন দিক বরাবর হবে? তাদের লব্ধি নিশ্চয়ই এই দিক বরাবর একটা দিকে হবে। দেখো, আমি আগেতে যখন লিখিয়েছিলাম তোমাদেরকে, লিনিয়ার মোমেন্টামে যখন লিখেছিলাম, তখন কিন্তু আমি তোমাদের ভেক্টর চিহ্ন দিয়েছিলাম, m1 u1 ভেক্টর প্লাস m2 u2 ভেক্টর ইকুয়াল টু 0 এরকম দিয়েছিলাম। এই ভেক্টর চিহ্নটার কথার অর্থ হচ্ছে যে তাদেরকে কিন্তু দিকটা সেম হতে হবে, যদি না হয় তাহলে তাদের আমাদের লব্ধি ধরে বা ভেক্টর ধরে কিন্তু আমাদেরকে করতে হবে। তো বোঝা গেছে? তো এদের দুজনের লব্ধি কত হবে? 2m ড্যাশ এবং টু এম ড্যাশ, এই দুজনের লব্ধি কত হচ্ছে? দেখো, দুজনের ভরবেগ কত দেখতে পাচ্ছি? 2m ড্যাশ ইন্টু 10, অর্থাৎ 20m ড্যাশ করে ভরবেগ হচ্ছে। তাদের তাদের লব্ধি ভরবেগ
পি ড্যাশ ইকুয়াল টু কত হয়ে যাবে, রুট ওভার 20 এম ড্যাশ স্কোয়ার প্লাস 20 এম ড্যাশের স্কোয়ার, যেহেতু দুজনে পারপেন্ডিকুলারলি রয়েছে ইচ আদারের সাথে, তাহলে 20 এম ড্যাশ ইন্টু রুট টু বা 20 √2 এম ড্যাশ, এটা হয়ে যাবে আমাদের কাছে তাদের লব্ধি। তাহলে এই দুটোর জায়গায় আমি কি লিখতে পারি, এদের দুজনে অবশ্যই এগুলো তোমার ভেক্টর হয়ে যাবে, ভেক্টর যোগ অর্থাৎ লব্ধি যোগ হয়ে যাবে। সেটা কত হয়ে যাচ্ছে আমাদের কাছে, এটাকে এদিকে নিয়ে এসো, এম এন ড্যাশ ইউ প্লাস এই দুজনের লব্ধি কত বেরিয়েছে আমাদের, 20 √2 এম ড্যাশ ইকুয়াল টু 0 বা ইউ ইকুয়াল টু মাইনাস 20 √2। তাহলে এদের লব্ধি যেদিক বরাবর যাবে, ইউটা বা 3 নম্বর যে ভরটা রয়েছে সেটা কোন দিকে যাবে, তাদের ঠিক অপোজিট দিকে যাবে। সেই জন্য আমাদের কাছে কি নেগেটিভ 20 √2 মিটার পার সেকেন্ড আমাদের কাছে অ্যান্সার এসছে। তো এই হলো নিউটনস ল এর কিছু জিনিস। ফ্রিকশনটা আজকে থাক, ফ্রিকশনটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো। ফ্রিকশন এবং তার কিছু বেশ এক্সাম্পলগুলো যেগুলো পরীক্ষাতে প্রায় ইম্পর্টেন্ট, সেগুলো আসি নেক্সট দিন, সেগুলোকে দেখা যাবে। আজকে নিউটনস লটা থাক। নিউটনস ল তোমাদের বাড়িতে তোমরা দেখো এক্সাম্পলগুলো, নিজেরা কিছু প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে বা যদি না ভালো লাগে, তাও কিন্তু একটু কমেন্টে তোমরা জানিয়ে দিও যে কোথায় কিছু অসুবিধা হচ্ছে কিনা। আমি পরবর্তী ভিডিও থেকে সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করো বাড়িতে। জয় হিন্দ।